Welcome to Sports Live presented by Cool. আপনাদের সঙ্গে আছি আমি সঞ্জনা আইভি। যতই ঘড়ির কাঁটা ঘুরছে ততই ঘনিয়ে আসছে হামজা চৌধুরীর বাংলাদেশের হয়ে মাঠে নামার সময়। 25 মার্চ লাল সবুজের জার্সিতে শিলংয়ে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে অভিষেক হবে ইংলিশ চ্যাম্পিয়নশিপে শেফিল্ড ইউনাইটেডের হয়ে খেলা এই ফুটবলারের। সিলেটের হবিগঞ্জে বাড়ি হলেও হামজার জন্ম ইংল্যান্ডের লাফবরো শহরে। খেলেছেন লেস্টার সিটি আর ইংল্যান্ডের বয়সভিত্তিক দলেও। এবার বাংলাদেশের হয়ে কী চমক দেখাবেন তার অপেক্ষায় ফুটবল ভক্তরা। মাথা ভর্তি ঝাঁকড়া চুল, এই কারণেই একটু আলাদাভাবেই পড়েন সবার নজরে। 27 বসন্তে পা রাখা 5 ফুট 10 ইঞ্চি উচ্চতার ছেলেটি ফুটবল মাঠে সামলান নিজ দলের মিডফিল্ড। ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে মাঠ মাতান তিনি। খেলেন ইংলিশ চ্যাম্পিয়নশিপের শেফিল্ড ইউনাইটেডের হয়ে। বলছি বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার হামজা দেওয়ান চৌধুরীর কথা। বাবার নাম দেওয়ান গোলাম মোর্শেদ চৌধুরী, মা রাফিয়া চৌধুরী। তাদের বাড়ি হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার স্নানঘাটে। ছোটবেলায় এই দেশের আলো বাতাস না পেলেও বেশ কয়েকবার বেড়াতে এসেছেন তিনি। লাল সবুজের জার্সিতে খেলার আগ্রহের কথা জানিয়েছিলেন 2022 সালের অক্টোবরে। এরপর কেটে গেছে 3টি বছর। শেষ পর্যন্ত শিলংয়ে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে নিজ দেশের হয়ে অভিষেক হতে যাচ্ছে হামজা চৌধুরীর। তবে হামজার জন্ম ইংল্যান্ডের লাফবরো শহরে। ছোটবেলা থেকেই ফুটবলের প্রতি ঝোঁক ছিল তার, তাই তো 5 বছর বয়সেই তাকে ভর্তি করা হয়েছিল লাফবরো ফুটবল ক্লাবে। লেস্টারের মূল দলে যোগ দেওয়ার আগে অধিনায়কত্ব করেছেন ক্লাবটির অনূর্ধ্ব 23 দলের। 7টি ম্যাচও খেলেছেন ইংল্যান্ড অনূর্ধ্ব 21 দলের জার্সিতে। যুবক বয়সেই ইংল্যান্ডের বেশ কয়েকটি ক্লাবের অনুসন্ধানী দলের নজরে পড়েছিলেন হামজা। সেই তালিকায় ছিল লেস্টার সিটি। শেষ পর্যন্ত তাকে লেস্টার সিটি একাডেমিতে ভর্তি করিয়েছিলেন হামজার বাবা। বয়স 18 বছর হওয়ার পর হামজার সঙ্গে চুক্তিবদ্ধ হয় লেস্টার। তিনি 2005 থেকে টানা 10 বছর খেলেন ক্লাবটির যুব দলে। মূল দলে খেলা শুরু করেন 2015 সালে। লেস্টারের হয়ে এখন পর্যন্ত 2টি শিরোপা জিতেছেন হামজা। 2021 সালে জিতেছেন ইংলিশ এফএ কাপ এবং 2022 সালে জিতেছেন ইংলিশ সুপার কাপ। বর্তমানে তিনি খেলছেন শেফিল্ড ইউনাইটেডের হয়ে। বৃহস্পতিবার শেফিল্ড ইউনাইটেডের হয়ে নিজের দায়িত্ব পালন করে উড়াল দেবেন বাংলাদেশের পথে। এবার লাল সবুজের জার্সিতে হামজা দেশকে কী উপহার দেন সেটাই দেখার অপেক্ষায় ফুটবল প্রেমীরা। মেহেদি রিয়ান, যমুনা স্পোর্টস। জাতীয় পুরুষ ফুটবল দলের জন্য পৃষ্ঠপোষক পেয়েছে বাফুফে। বেসরকারি ব্যাংক ইউসিবির সাথে 5 বছরের চুক্তি করেছে ফেডারেশন। ঠিক কত টাকায় এই চুক্তি স্বাক্ষরিত হয়েছে তা স্পষ্ট না করলেও পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের সাথে দৃঢ় সম্পর্কে করতে জোর দেন বাফুফের সভাপতি তাবিথ আউয়াল। অপেক্ষার প্রহর শেষ হয়েছে প্রায় 1 দশকের। দীর্ঘ এই সময়ের পর জাতীয় পুরুষ ফুটবল দলের স্পন্সর হিসেবে এগিয়ে এসেছে ইউসিবি ব্যাংক। 5 বছরের জন্য পুরুষ দলকে পৃষ্ঠপোষকতা করবে এই ব্যাংক। ঠিক কত টাকায় এই চুক্তি স্বাক্ষরিত হয়েছে তা খোলাসা না করলেও সামনের দিনগুলোতে পৃষ্ঠপোষক কোম্পানির সাথে দৃঢ় সম্পর্ক করার প্রত্যয় বাফুফের সভাপতি তাবিথ আউয়ালের। আমাদের চুক্তিটা 5 বছরের জন্য হয়েছে। চুক্তি ডিটেলসগুলো আমরা অতীতের মতো ডিসক্লোজ করছি না। বাট এতটুকু বলতে পারি যে আপনারা যে প্রশ্ন করেছেন, আমাদের চুক্তিটা কিন্তু ক্যাশ পোর্শনও আছে, কাইন্ড পোর্শনও আছে। ইউসিবির একটা বৃহত্তম ডিজিটাল মিডিয়া টিম, মার্কেটিং টিম এবং ব্রাঞ্চ নেটওয়ার্ক আছে। তো ওনারা কিন্তু ওই নেটওয়ার্কের মাধ্যমেও যতগুলো অবদান রাখা যায়, কিছু কিছু ব্র্যান্ডিংয়ের মেজার নেওয়া যায় এবং প্লেয়ার আইডেন্টিফিকেশনের ক্ষেত্রে ওনারা কিন্তু ওই পার্টনারশিপে থাকবে। হামজা ফাহমিদুল সহ প্রবাসী ফুটবলারদের অন্তর্ভুক্তি দেশের ফুটবলে নতুন দিনের সূচনা হবে বলে মনে করেন বাফুফে বস। সেই ধারাবাহিকতায় দীর্ঘমেয়াদী পরিকল্পনার কথা জানান তাবিথ আউয়াল। চুক্তিতে কিন্তু দুই পক্ষেরই মিউচুয়াল বেনিফিট আন্ডারস্ট্যান্ডিং এসেছে। যেটা আমি বলেছিলাম যে হামজা চৌধুরীর সাথে বিএফএফ এর ব্র্যান্ড ভ্যালু যেরকম বড় আছে, ইউসিবি একটা বর্তমান পরিচালক যারা আছেন, ডাইরেক্টর, তাদেরও কিন্তু ব্র্যান্ড ভ্যালু আছে। তো সব ব্র্যান্ড ভ্যালু বিবেচনা করে, প্রোজ এন্ড কনস চিন্তা করে আমরা চুক্তি করতে যাচ্ছি। বাফুফের নতুন কমিটির 6 মাস পূর্ণ না হতেই একের পর এক চমক দিচ্ছে তারা। ফিফার অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর কিট স্পন্সরের সাথে এবার পুরুষ দলের পৃষ্ঠপোষক পেয়েছে বাফুফে। তবে অ্যাওয়ে জার্সিতে ফুটবলারদের ছাড়া উন্মোচন কতটুকু যৌক্তিক হলো সে বিষয়ে নিজেদের অবস্থান জানান বাফুফের সহসভাপতি ফাহাদ করিম। যখন উনি আসবে তখন উনি বিকামস এ মেম্বার অফ দ্য ন্যাশনাল টিম ক্যাম্প। তো ক্যাম্প থেকে বের করে এনে আমরা কোনো কিছু করতে পারি না উইদাউট কোচের কনসেন্ট ছাড়া। তো কোচের উইন্ডোটা খুব কম। আমাদের টিম ফটোশুট হবে, প্রেস মিট হবে এবং তারপরে ওরা প্র্যাকটিস করবে অ্যান্ড কোচ আবার টিম মিটিংও করবে। জাতীয় দলের একটি জার্সি প্রতিনিধিত্ব করে একটি দেশকে, যা গায়ে চাপিয়ে ফুটবলাররা মাঠে নামেন নিজের সেরাটা দিতে। তবে বাণিজ্যিকীকরণের জন্য আগেভাগেই তা বাজারে ছেড়ে দেয়া কতটুকু যৌক্তিকতার মধ্যে পড়ে সেটি এখন মূল প্রশ্ন। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস, ঢাকা।
হামজাদের বরণ করতে প্রস্তুত জহুরুলাল নেহরু স্টেডিয়াম। সেই সাথে আন্তর্জাতিক অভিষেকের অপেক্ষায় অপরূপ সৌন্দর্য ঘেরা শিলংয়ের এই মাঠ। ম্যাচের টিকিট নিয়েও বাড়তি চাহিদা দর্শকদের। এই ভেন্যুতেই ভারতের বিপক্ষে অভিষেক হবে হামজা চৌধুরীর। সেই সাথে অবসর ভেঙে জাতীয় দলের জার্সি গায়ে আবারও ফিরবেন সুনীল ছেত্রী। উঁচু পাহাড়ের আঁকাবাঁকা পথ, উড়তে থাকা মেঘের ভেলা, সবুজের সমারোহ মিলে প্রকৃতির অপরূপ সৌন্দর্যমণ্ডিত এক জায়গা শিলং। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 5,500 ফুট উঁচুতে অবস্থিত মেঘালয়ের এই রাজধানী। এই শিলংয়ের বুকেই রয়েছে প্রায় 15,000 ধারণ ক্ষমতা সম্পন্ন জওহরলাল নেহরু স্টেডিয়াম। এই মাঠে ভারতের বিপক্ষে লাল সবুজ জার্সিতে অভিষেক হবে বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ফুটবলার হামজা চৌধুরীর। বাংলাদেশের বিপক্ষে এই ম্যাচটি ঘিরে প্রস্তুত ভেন্যুটি। অপেক্ষায় প্রথমবার কোনো আন্তর্জাতিক ম্যাচ গড়ানোর। 2 তলা বিশিষ্ট স্টেডিয়ামটি একসময় পরিচিত ছিল পোলো গ্রাউন্ড নামে। 2012 সালে এখানে বসানো হয় অ্যাস্ট্রোটার্ফ। পরবর্তীতে নামকরণ করা হয় জওহরলাল নেহরু স্টেডিয়াম। যদিও সেই ইতিহাসের সাক্ষী হতে পারছে না বাংলাদেশ। এএফসি বাছাই পর্বে বাংলাদেশের আগে 19 মার্চ মালদ্বীপের বিপক্ষে এই স্টেডিয়ামেই একটি প্রীতি ম্যাচ খেলবে ভারত। শুক্রবার সেখানে পৌঁছে গেছে ভারতীয় দল। শনিবার অনুশীলনও করেছে তারা। স্থানীয় সংবাদ মাধ্যম বলছে ম্যাচ দুটি নিয়ে ব্যাপক আগ্রহ দর্শকদের মাঝে। এমনকি চাহিদা অনুযায়ী টিকিট দেওয়া সম্ভব হবে না বলে জানিয়েছে কর্তৃপক্ষ। স্থানীয় দর্শকদের মাঝে এমন বাড়তি উন্মাদনার মূলে রয়েছে একদিকে ভারতীয় তারকা ফুটবলার সুনীল ছেত্রীর অবসর ভেঙে ফেরা, আরেকদিকে বাংলাদেশ জাতীয় দলে হামজা চৌধুরীর অভিষেক। 25 মার্চ ভারতের বিপক্ষে অভিষেক ম্যাচে বাবা মায়ের সাথে শিলংয়ে থাকবেন হামজার স্ত্রী সন্তানরা। লাল সবুজ জার্সিতে এখন হামজার অভিষেক দেখার অপেক্ষায় বাংলার কোটি ফুটবল প্রেমী। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস। সমর্থকদের কাছে দ্রুত সময়ের মধ্যে জার্সি দিতেই তড়িঘড়ি করে হয়েছে জার্সি উন্মোচন। প্রথম দফায় মডেল দিয়ে আনুষ্ঠানিকতা সারলেও পরবর্তীতে ফুটবলারদের নিয়ে আলাদা পরিকল্পনার কথা জানান নির্মাতা প্রতিষ্ঠান দৌড়ের প্রতিষ্ঠাতা ও সিইও আবিদ আলম চৌধুরী। ফিফা ও এএফসির ছাড়পত্রের জন্য জার্সি উন্মোচনে বিলম্বের কথা বলেন তিনি। হামজা জ্বরে কাঁপছে বাংলাদেশের ফুটবল। মাস, সপ্তাহ, দিনের হিসেব পেরিয়ে বাংলাদেশি বংশোদ্ভূত এই ইংলিশ ফুটবলারের জন্য অপেক্ষার পালা শেষ হচ্ছে আর মাত্র কয়েক ঘন্টার মধ্যে, যার প্রভাব পড়েছে জাতীয় দলের অ্যাওয়ে জার্সি উন্মোচনের দিনে। অনলাইনে ছাড়ার পর 3 ঘন্টার মধ্যে শেষ হয়েছে প্রথম লটের অর্ডার, যেখানে প্রায় 1000 জার্সি চলে যাচ্ছে ভক্তদের কাছে। দেশের ফুটবলে এমন জাগরণের ক্ষণে উপস্থিত ছিলেন না হামজা কিংবা বাংলাদেশ দলের অন্য ফুটবলার, বরং মডেল দিয়ে উন্মোচিত হয়েছে এই কার্যক্রম। তবে কিট স্পন্সর দৌড়ের প্রতিষ্ঠাতা ও সিইও আবিদ আলম চৌধুরী অবশ্য মানছেন হামজাদের দিয়ে ব্র্যান্ডিং করানো গেলে সারা আরো বেশি পাওয়া যেত। এটা কেন হতো না, কিন্তু জিনিসটা হচ্ছে আমরা তো প্লেয়ারদের পাচ্ছি না। আমরাও চেয়েছিলাম যে লঞ্চিংটা হোক প্লেয়ারদের গায়ে জার্সিটা পরিয়ে, বাট যেহেতু ওনাদের ক্যাম্পে ওনারা আর কোচ আমাদের খুব স্ট্রিক্ট রেস্ট্রিকশন দিয়েছে যে আমার প্র্যাকটিস আমার ফার্স্ট এগুলি পরে, তো এটা আসলে আমাদের হাতে নেই। করার কারণ হচ্ছে ওই যে যেটা বললাম, আমরা চাচ্ছি যেন 25 তারিখের মধ্যে সবার হাতে হাতে আমরা পৌঁছে দিতে পারি জার্সিটা। কারণ আমি যদি 18-19 তারিখে করতামও, আমার কাছে তখন থাকতো মাত্র 4-5 দিন। 25শে মার্চ শিলংয়ে ভারত বাংলাদেশ ম্যাচের আগে সমর্থকদের কাছে দ্রুত পৌঁছে দিতে তড়িঘড়ি করে জার্সি উন্মোচনের কথা জানান আবিদ। তবে সৌদি আরব থেকে দল ফেরার পর হামজা চৌধুরীকে নিয়ে এই জার্সি দিয়েই আলাদা অনুষ্ঠানের কথা জানান তিনি। আমরা কোচের থেকে রিকোয়েস্ট করে টাইম নিয়েছি। যেদিন হামজা আর হামজা আগামীকালকে হামজা সিলেট যাবে, মানে ঢাকা যেদিন আসবে, এরপরে হামজার জন্য এরপর বাকি পুরো স্কোয়াডের যতজন থাকবে সবারই আমরা একটা ভিডিও এরপরে পিকচার তুলবো। আশা করছি ওইটা যেদিন পাবো ওই দিনই আমরা ছেড়ে দেওয়ার চেষ্টা করবো। নদীমাতৃক দেশ ছাড়াও জার্সিতে জাতীয় ফুল শাপলা ও মানচিত্র সহ আঁকা হয়েছে বিভিন্ন প্রতিবিম্ব, যা বহির্বিশ্বে একজন ফুটবলারকে বাংলাদেশি হিসেবে আলাদা করতে পারবে বলে মনে করেন ডিজাইনার তাসমিদ আফিয়াত। শোল্ডার থেকে হলো আমাদের হ্যান্ড স্লিভসের যে পোর্শনটা, সেই জায়গাতে হলো আমি একটা শাপলার শেপটা নিয়ে কাজ করেছি, যেটাকে আমি একটা জিওমেট্রিক ফর্মের মধ্যে আমি আসলে এনেছি। আমাদের যে শাপলা, আমাদের ওয়াটার লিলি যে শেপটা, সেটাকে, আর আমাদের যেই পুরো জার্সির যে মাঝ বরাবর বুক থেকে আসলে আমরা যে একটা সাইন দেখছি, একটা ওয়াই এর মতো একটা শেপ, সেই শেপটা আমাদের চোখে পড়ে, কারণ আমাদের দেশ নদীমাতৃক দেশ, তো এখানে ছড়িয়ে ছিটিয়ে আছে নদী। তো এই জায়গাটাকে আমি আসলে তুলে ধরতে চেয়েছি। পুরোটা জার্সি জুড়েই আমরা বাংলাদেশকে আসলে বাংলাদেশের রিপ্রেজেন্টেশন দেখতে পাচ্ছি।
জাতীয় দলের জার্সি নিয়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনা আছে নির্মাতা প্রতিষ্ঠান দৌড়ের। প্লেয়ার এডিশনে নাম নম্বর সহ বাজারজাত করতে পারলে এই সাড়া আরও বেশি পড়বে বলে মনে করছে তারা। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস। এবারে যাচ্ছি ক্রিকেটের খবরে। বিকেএসপিতে ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচে শাইনপুকুরের বিপক্ষে সেঞ্চুরি করেছেন ধানমন্ডি স্পোর্টস ক্লাবের নুরুল হাসান সোহান। এবারে ডিপিএলে বেশ দারুণ ফর্মে আছেন ধানমন্ডির এই অধিনায়ক। ওয়ানডে ফরম্যাটে বরাবরই ধারাবাহিক সোহান, তবুও জাতীয় দলের সুযোগ মেলে না। আক্ষেপের শুরুই বললেন, ফিরতে পারবেন এই বিশ্বাস তার যতখানি জরুরি, তার চেয়েও বেশি জরুরি নীতি নির্ধারকদের। সেঞ্চুরি সবসময় স্পেশাল। নুরুল হাসান সোহানের এই সেঞ্চুরি যেন আরও বেশি। ৭৬-এ ৪ উইকেট হারানো ধানমন্ডি স্পোর্টস ক্লাব ৫০ ওভারে ২৭৮ তুলেছে। দলটার নেতা সোহানের অপরাজিত সেঞ্চুরিতে ওই যে বলে না, ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট, সোহান যেন এই কথার জলজ্যান্ত উদাহরণ। বিকেএসপির ৩ নম্বর মাঠে শাইনপুকুরের বিরুদ্ধে আগে ব্যাট করতে নেমে দলীয় ৫ রানেই প্রথম উইকেট হারায় ধানমন্ডি স্পোর্টস ক্লাব। সোহান যখন ক্রিজে এসেছেন ৩ উইকেটে দলীয় রান তখন মোটে ৪৫ ছুঁয়েছে। দলীয় ৭৬-এ আউট ৪৫ করা হাবিবুর রহমান সোহানও। হার্ড হিটার সোহানের সঙ্গে ফজলে রাব্বি, ইয়াসির রাব্বিদের হারিয়ে ধানমন্ডি যেখানে ১৫০-র মধ্যে গুটিয়ে যাওয়ার শঙ্কায় শাইনপুকুর বোলারদের বিরুদ্ধে রীতিমতো চীনের মহাপ্রাচীর হয়ে দাঁড়িয়ে গেলেন সোহান। নিজের সহজাত খেলাটা ৬৪ বলে প্রথম 50 করেছেন, সেঞ্চুরি পেয়েছেন ১১৪ বলে। সেখান থেকে ১৩টা ৪ আর ৪টা বিশাল ছক্কায় ১৩১ বলে ডানহাতি এই উইকেট কিপারের ব্যাটে অপরাজিত ১৩২ রান। না, আমার কাছে মনে হয় যে ইম্পর্টেন্ট ম্যাচ ছিল আমাদের জন্য, এবং যখন আর্লি উইকেট পড়ে যাওয়ার পরে আমার আসলে মাথায় প্ল্যান এটাই ছিল যাতে 50 ওভার আমরা খেলতে পারি, এবং উইকেট সকালবেলার দিকে একটু ট্রিকি ছিল। তো আমার কাছে মনে হয় যে 250 260 যদি করতে পারতাম, এই সময় যে ব্যাটসম্যান আমার সাথে ব্যাটিং করতেছিল তাদের সাথে এটাই কমিউনিকেশন হচ্ছিল। এবারের ঢাকা প্রিমিয়ার লিগে এরই মধ্যে প্রায় ৩০০ রান করে ফেলেছেন সোহান। ৯০-৬ স্ট্রাইক রেট, গড়ও প্রায় ১০০। সেরা রান সংগ্রাহকের তালিকায় উঠে গেছে এই মিডল অর্ডার ব্যাটারের নাম। বিশ্বাস তো আসলে আমার সবসময় আমার উপর থাকে, ইনশাল্লাহ অন্যদেরও বিশ্বাস করতে হবে, সেটা ইম্পর্টেন্ট। বাট আমার কাছে মনে হয় যে ফোকাস, যেহেতু প্রিমিয়ার লিগের ম্যাচে করতেছি, অবশ্যই টিমের জন্য কন্ট্রিবিউট করতে চাই। ৫০ ওভারি ফরম্যাটে বরাবরই ধারাবাহিক সোহান। ওয়ানডেতে এই ডানহাতির গড় ৮২.৫, তবুও কোনো এক অজানা কারণে মাত্র ৫ ম্যাচেই আটকে গেছে সোহানের ওয়ানডে ইন্টারন্যাশনাল ক্যারিয়ার। মুশিরিয়াদের অবসরে ফাঁকা হওয়া মিডল অর্ডারের জায়গায় সোহানের নামটা কি নির্বাচকরা এখন লিখবেন? বাট টু বি অনেস্ট, টিমের জন্য কন্ট্রিবিউট করতে পারলে ভালো লাগবে। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, বিকেএসপি, সাভার। এবারের সময় হলো একটি স্ট্র্যাটেজিক টাইম আউটার, সো স্টে কানেক্টেড। আইপিএলকে টেক্কা দিতে চায় সৌদি আরব। ৬,০০০ কোটি টাকার লিগ আনছে মধ্যপ্রাচ্যের দেশটি। তবে এখানেও আছে ভারতের আধিপত্য। বেশিরভাগ দল কিনতে পারেন আইপিএল ফ্র্যাঞ্চাইজির মালিকরাই। তবে ভারতীয় ক্রিকেটারদের পাওয়া নিয়ে আছে শঙ্কা। অপেক্ষা আইসিসির চূড়ান্ত সিদ্ধান্তের। আইপিএল মানেই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের সবচেয়ে বড় সাম্রাজ্য। ক্রিকেটের এই রাজত্বে ভারতের একচেটিয়া দাপট। ১,০০০ কোটি টাকার এই লিগ অন্যরকম এক জৌলস এনেছে ক্রিকেটের জগতে। আইপিএলের দেখানো পথে বিশ্বজুড়ে এখন ফ্র্যাঞ্চাইজি লিগের রমরমা বাজার। সেই বাজারে আইপিএলকে টেক্কা দিতে এবার ৬,০০০ কোটি টাকার লিগ আনছে সৌদি আরব। তবে এখানেও আছে ভারতের খেল। আগে পরিচয় করানো যাক নেইল ম্যাক্সওয়েলের সাথে। ভদ্রলোক অস্ট্রেলিয়ান ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের সাবেক বোর্ড সদস্য, অজি অধিনায়ক প্যাট কামিন্সের ম্যানেজারও তিনি। যুক্তরাষ্ট্রে টি-20 লিগ প্রতিষ্ঠার ক্ষেত্রেও আছে তার বড় অবদান। অস্ট্রেলিয়ান সংবাদ মাধ্যম দ্য এজ বলছে, নেইল ম্যাক্সওয়েল ১ বছর ধরে কাজ করেছেন গোপনে। তার পরিকল্পনা টেনিসের গ্র্যান্ড স্ল্যামের আদলে সৌদি আরব ভিত্তিক একটি টি-20 লিগ চালু করা, যেখানে $৫০০ কোটি অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় ৬,০৬৯ কোটি টাকা বিনিয়োগ করবে সৌদির রাষ্ট্রায়ত্ত ক্রীড়া বিনিয়োগকারী সংস্থা এসআরজে স্পোর্টস ইনভেস্টমেন্টস। অস্ট্রেলিয়ান ওপেন, ফ্রেঞ্চ ওপেন, উইম্বলডন ও ইউএস ওপেন। টেনিসে যেমন বছরে ৪টি গ্র্যান্ড স্ল্যাম হয়, তেমনি সৌদিও বছরের আলাদা সময়ে ভিন্ন 4টি দেশে ক্রিকেট লিগ আয়োজনের পরিকল্পনা করছে। ছেলেদের পাশাপাশি থাকবে মেয়েদের টুর্নামেন্টও। চোখ কপালে তোলার মতো খবর হচ্ছে, ক্রীড়াঙ্গনের প্রসারে $১,০০,০০০ কোটি নিয়ে নেমেছে সৌদি আরব। আন্তর্জাতিক বিশ্লেষকদের দাবি, মানবাধিকার লঙ্ঘনের কারণে হারানো ভাবমূর্তি রক্ষার্থে ক্রীড়াঙ্গনে অঢেল অর্থ বিনিয়োগ করছে সৌদি, যাকে বলা হচ্ছে স্পোর্টস ওয়াশিং।
ক্রিকেটের এই লিগ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য আইসিসির চেয়ারম্যান জয় শাহর উপর নির্ভর করতে হচ্ছে সৌদিকে। ভারতীয় খেলোয়াড়দের অনাপত্তিপত্রের জন্য রাজি করাতে হবে বিসিসিআইকেও। এর আগে বছরে 2 আইপিএল করার প্রস্তাবও দিয়েছিল সৌদি আরব। এক আসর নিজেদের মাটিতেই করতে চেয়েছিল মধ্যপ্রাচ্যের দেশটি, তবে সে প্রস্তাবে রাজি হয়নি ভারত। ধারণা করা হচ্ছে এই লিগ যদি শেষ পর্যন্ত আলোর মুখ দেখেও তবুও বেশিরভাগ দলের মালিক হবেন ওই আইপিএল ফ্র্যাঞ্চাইজির মালিকরাই। রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস। 5 ম্যাচ টি20 সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তানকে 9 উইকেটে হারিয়েছে নিউজিল্যান্ড। পাকিস্তানের দেয়া 92 রানের টার্গেটে ব্যাট করতে নেমে মাত্র 10 ওভারেই জয়ের বন্দরে পৌঁছে যায় কিউইরা। নতুন শুরুর আশায় বড় পরিবর্তন নিয়ে মাঠে নামে পাকিস্তান, তবে মাত্র 11 রানেই 4 টপ অর্ডারকে হারিয়ে ভেঙে পড়ে তারা। 2 ওপেনার হারিস ও নেওয়াজ সাজ করে ফেরেন 0 রানে। এরপর 46 রানের জুটি গড়ে বিপদ কিছুটা সামাল দেন খুশদিল শাহ ও আগা সালমান, কিন্তু সালমানকে ফিরিয়ে পথের হয়ে দাঁড়ান সৌদ। এরপর ব্যাটারদের আসা যাওয়ার মিছিলে খুশদিল শাহ 32 ও জাহানদাদ খানের 17 ছাড়া কেউই পৌঁছাতে পারেননি 2 অঙ্কের ঘরে। ফলে নিউজিল্যান্ডের বিপক্ষে টি20 ইতিহাসে সবচেয়ে কম 91 রানে গুটিয়ে যাওয়ার লজ্জাজনক রেকর্ড গড়েছে পাকিস্তান। জবাবে ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা কিউইদের। 2 ওপেনারের ব্যাট থেকে আসে 53 রান। আবরার আহমেদকে আগে সাজঘরে ফেরার আগে টিম সেইফার্ডের ব্যাট থেকে আসে 29 বলে 44 রানের ঝোড়ো ইনিংস। এরপর নিউজিল্যান্ডকে জয়ের বন্দরে পৌঁছে দেন ফিন অ্যালেন ও টিম রবিনসন। আর এই ছিল আজকের স্পোর্টস লাইভে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।